তাহলে 1457 পেজের C20। On January 1, 2017, Islam Brother purchased a 10-year sublease on warehouse for টাকা 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে একটা ওয়ার হাউস মানে গুদাম ঘর। গুদাম ঘর কি করছে, সাবলিজ নিছে। সাবলিজ মানে কি জানো? সাবলেট মানে কি বলা হয়? জানি না ভাই। উপভাড়া বলা হয় সাবলেট। আর সাবলিজ এরকম ইজারা আর কি। মানে এটা বোঝানো হচ্ছে যে আমি একটা রুম যদি কারো আমি কোনো মালিকের কাছ থেকে একটা রুম যদি সাপোজ বা কোনো সম্পদ লিজ নিয়ে নিছি, এবার ওর ভিতর আমি অন্য একজনকে ভাড়া দিছি আর কি। এটাকে বলা হয় সাবলেটটা আমরা যেভাবে বুঝি। তো সাবলেট আর টুলেট জানো? টুলেট মানে একজন ব্যক্তি কি করে, সম্পূর্ণ একটা ফ্ল্যাট ভাড়া নেই। আর মনে করো সে হুম। তিনটা রুম ভাড়া নিছে। এটা সে মালিকের সাথে সে চুক্তিবদ্ধ হয়ে তিনটা রুম ভাড়া নিছে। এখন তিনটা রুমের জন্য তার মনে করো 15,000 টাকা দেওয়া লাগে। এখন এখন তার লাগে দুইটা রুম, তাহলে বাকি একটা রুম যদি অন্য কেউকে ভাড়া দিয়ে দেয়, এটাকে বলা হয় সাবলেট। ঠিক আছে? আচ্ছা। তো 1 সেকেন্ড একটু ওয়েট করো, আমি কথা বলতেছি। আচ্ছা, তাহলে দেখো। তো আমরা যে সাবলিজটা নিছি ওয়ার হাউসটা, এটা ছিল 3 লাখ টাকা ভাড়া। ইসলাম ব্রাদার্স উইল অলসো পে অ্যানুয়াল রেন্ট অফ টাকা 60,000। বাৎসরিক ভাড়া দেবে 60,000 টাকা বছরে বছরে। ইসলাম ব্রাদার ইমিডিয়েটলি ইনকারেড হচ্ছে কস্ট অফ টাকা 2 লাখ। তাৎক্ষণিকভাবে খরচ করেছে আরো 2 লাখ টাকা। কি কারণে? ফর ইমপ্রুভমেন্ট অফ দ্য ওয়্যার হাউস। ওয়্যার হাউসটা উন্নয়নের জন্য। এখন দেখো, ওয়্যার হাউস উন্নয়ন বলতে কি, একটা রুমকে তুমি গুদাম ঘর হিসেবে ওইভাবে তখনই ব্যবহার করতে পারবা যখন তার ভিতরের বিভিন্ন তাপ নিয়ন্ত্রণের যে যন্ত্র বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেইগুলো যখন ক্লিয়ার থাকবে আর কি। মনে করো রুমের ভিতর লাইটিং থাকে। কি কি ছিল দেখো, যে লেখা আছে ইমপ্রুভমেন্ট অফ দ্য ওয়্যার হাউস সাচ অ্যাজ লাইটিং ফিক্সচার্স, রিপ্লেসমেন্ট অফ সিলিং, হিটিং সিস্টেম অ্যান্ড লোডিং লক। হিটিং সিস্টেম মানে তাপ নিয়ন্ত্রণ যেটাকে বলা হয়। তো সে যখন লিজ নিছে তখন 2 লাখ টাকা সে ব্যয় করছে এই উন্নয়ন বাবদ। ঠিক আছে? এই লাইনটার মানে হচ্ছে ওই ব্যক্তি যখন লিজ নিছে 2 লাখ টাকা ব্যয় করছে শুধু তার উন্নয়ন বাবদ। দ্য ইমপ্রুভমেন্ট হ্যাভ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 10 ইয়ার। যে উন্নয়নটা করছে সেটার আয়ুষ্কাল ছিল হচ্ছে 12 বছর। অ্যান্ড নো রেসিডিয়াল ভ্যালু, কোনো স্যালভেজ ভ্যালু ছিল না। ঠিক আছে? তো এইটুকু মানে কি আমরা বুঝতে পারছি যে লাইনগুলো পড়লাম? হ্যাঁ। আচ্ছা, এখন আসো। আমাদের রিকোয়ারমেন্ট 5টা চাইছে, এ থেকে ই পর্যন্ত আমাদের রিকোয়ারমেন্ট চাইছে 5টা। তো এই 5টা রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের সবগুলো জাবেদা চাইছে, তাই আমরা একবারেই হচ্ছে একটা ছকের মধ্যেই জাবেদাগুলো করব। তো কি কি চাইছে দেখো, দ্য পেমেন্ট ফর দ্য সাবলিজ অন এ ওয়্যার হাউস। সাবলিজের জন্য, ওই যে ওয়্যার হাউসটা তুমি সাবলিজ নিছো তার জন্য যে পেমেন্ট করছো তার জন্য হচ্ছে তোমাকে জাবেদা দিতে বলছে। তো সেই সাবলিজ হিসেবে তুমি 3 লাখ টাকা পরিশোধ করছিলে। সাপোজ একটা খেয়াল করো, আমরা যদি কোনো সম্পদ লিজ নিই, তাহলে সেক্ষেত্রে সাধারণত সম্পদটা আমার কাছে আসে, সম্পদ ডেবিট করি, ক্যাশ ক্রেডিট করি। কিন্তু সাবলিজ নেওয়া মানে কিন্তু সম্পূর্ণ সম্পদটা নেওয়া না। মানে ওই যে বলেছিলাম, সাবলেট মানে সম্পূর্ণ অংশ না, একটা হয়তো কিছু একটা অংশ ভাড়া নেওয়া। তো সাবলিজটাও তাই। তো যদি আমাদের কোনো সম্পদ এরকম সাবলিজ নিই আমরা, সেক্ষেত্রে সম্পদের নামের পরিবর্তে লিজ হোল্ডটা লিখতে হয়। মানে আমরা যদি সম্পূর্ণ লিজ নিতাম তাহলে আমরা লিখতাম ওই সম্পদই ডেবিট, সাপোজ ওয়্যার হাউস ডেবিট, ক্যাশ ক্রেডিট করতাম। কিন্তু আমরা তো ওয়্যার হাউস একজন নিচ্ছে, তার কাছ থেকে আমরা সাবলিজ গ্রহণ করছি, তাই তো? তো সেই সাবলিজের হ্যাঁ। কারণে এখানে ওয়্যার হাউসের নামটা ডেবিট না হয়ে লিজ হোল্ডটাকে ডেবিট করতে হবে। লিজ হোল্ড ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বুঝা গেছে? হুম, ক্লিয়ার।
এবার বি নাম্বার বলছে দ্য রেন্ট পেমেন্ট ফর দ্য 5 ইয়ার, ওই 5 ইয়ারটা কেটে দাও সবাই। 5 ইয়ার কেটে লেখো ফার্স্ট ইয়ার, FIRST, ফার্স্ট ইয়ার। ওটা 5 ইয়ার হবে না, ওটা ফার্স্ট ইয়ার হবে, প্রথম বছর। ঠিক আছে। জি ভাই। তাহলে প্রথম বছরে ভাড়া পরিশোধ করলে এটা তো ব্যয়, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। ওই যে উপর দ্বিতীয় লাইনে লেখা ছিল দেখো, বাৎসরিক 60,000 টাকা ভাড়া দেবে। সি নাম্বারের জন্য বলছে দেখো যে দা পেমেন্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট, ওই যে ইমপ্রুভমেন্ট উন্নয়ন করছে, উন্নয়ন বাবদ যে ব্যয় হয়েছে তার জন্য যাবে দা। তো উন্নয়ন বাবদ তো আমাদের ব্যয়ের খাত তো বলেই দিছে, উন্নয়নের উন্নয়ন হচ্ছে আমার ব্যয়ের খাত। তো লিজল ইমপ্রুভমেন্ট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, এক্সপেন্সটা উল্লেখ করলেও হচ্ছে না করলেও সমস্যা নেই। লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, লিজ হোল্ড হচ্ছে একটা আমার ব্যয়, তাই ব্যয় ডেবিট আর ক্যাশ ক্রেডিট 2 লাখ। ঠিক আছে। হুম। এবার বলছে অ্যামোর্টাইজেশন অফ দ্য লিজ হোল্ড ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের যে লিজ হোল্ডের অবলোপন হয়েছে তার জন্য যাবে দাদা। তো আমরা জানি আমাদের এখানে হচ্ছে অবলোপনের জাবেদা তো ছিল অ্যাজ ইউজুয়াল অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, এখানে লিজ হোল্ডটা হচ্ছে আমাদের সম্পদ নামে বিবেচনা করা হয়েছে। তাই দেখো ডি নাম্বার লেখা হয়েছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট লিজ হোল্ড ক্রেডিট। মানে আমাদের স্ট্রেট লাইন মেথডে অবলোপন নির্ণয় করতে হয়, আমরা জানি কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা ইউজফুল লাইফ। আমরা বলছিলাম ইনট্যানজিবল অ্যাসেটে কখনো স্যালভেজ ভ্যালু থাকে না, তাই কস্টকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ দিতে হবে। তাই দেখো ওই যে 3 লাখ টাকা দিয়ে নিয়েছিলাম, ওইটা ছিল টোটাল ব্যয় আমার, আর 10 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ঠিক আছে। হুম। আচ্ছা, লাস্টে ই নাম্বার আছে অ্যামোর্টাইজেশন অফ দ্য লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট, ওই যে উন্নয়ন করেছে ওইটার জন্য অবলোপন কতটুকু হবে প্রথম বছরে উন্নয়নের জন্য। তো সেম ভাবে লিজ হোল্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ক্রেডিট। এখন দেখুন আমি ব্যয় করেছিলাম 2 লাখ টাকা, আমার এই লিজ হোল্ড ইমপ্রুভমেন্টের আয়ুষ্কাল ছিল 12 বছর। এই জায়গায় একটু সবাই খেয়াল করি আমরা, যেহেতু আমাদের লিজ হোল্ড ইমপ্রুভমেন্টের আয়ুষ্কাল আছে 12 বছর, অনেকেই আমরা এই জায়গায় প্রথম অবস্থায় মনে করবো যে ওই 2 লাখ টাকাকে 12 দ্বারা ভাগ দিতে হবে, কিন্তু না। 12 দ্বারা কেন ভাগ দেবো না, তার কারণ আমি ওই রুমটা আমি লিজ নিছি 10 বছরের জন্য, কিন্তু আমি যে উন্নয়ন করাই সেটা 12 বছর ভোগ করা যাবে। কিন্তু আমি তো আসলে ওইখানে 12 বছর থাকতেছি না, আমি থাকতেছি কয় বছর, 10 বছর। 10 বছর। কারণ আমার অবলোপন, আমরা অবশ্যই অবলোপন জানি সম্পত্তির ব্যবহারজনিত যে মূল্য হ্রাসটা হয়। তাহলে এখানে আমার যে যতদিন আমি ব্যবহার করব ঠিক ততদিনের অবলোপন আমি পাবো, ঠিক আছে, বা অবলোপন আমি আমার ঘাড়ে পড়বে আর কি। তো এই কারণে দেখো 10 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে আমি যতদিন ব্যবহার করব ততটুকুই আমার ততদিন। অবলোপন। ঠিক আছে, 10 দ্বারা ভাগের বিষয়গুলো বোঝা গেছে কেন 10 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এবার আসো C4-এ, আসো দেখো 1444 পেজ, C4 1444 পেজ। জি ভাই, আসছি। দেখো লেখছে প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু কপিরাইট ওন বাই সাহারা কোম্পানি এট December 31, 2022। নিচের তথ্যগুলো কপিরাইটের তথ্য এবং এটা হচ্ছে সাহারা কোম্পানির জন্য, সেগুলো নিচে দেওয়া হলো। দেখো কস্ট লেখা আছে 80,60,000, ক্যারিং অ্যামাউন্ট দেওয়া আছে 43 লাখ, এক্সপেক্টেড ফিউচার নিট ক্যাশ ফ্লো 40 লাখ, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু দেওয়া আছে 32 লাখ। বলছে অ্যাজিউমিং দ্যাট সাহারা কোম্পানি উইল কন্টিনিউ টু ইউজ দিস কপিরাইট ইন ফিউচার, সাহারা কোম্পানি এই কপিরাইটটা ভবিষ্যতেও ব্যবহার করবে। অ্যাজ অফ December 31, 2022, দ্য কপিরাইট ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ রিমেইনিং ইউজফুল লাইফ 10 ইয়ার। কপিরাইটের আয়ুষ্কাল ছিল হচ্ছে 10 বছর। ইনস্ট্রাকশন এতে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ইফ এনি, যদি প্রয়োজন হয় টু রেকর্ড দ্য ইম্পায়ারমেন্ট অফ দ্য অ্যাসেট, সম্পত্তির বিকলজনিত কোনো এন্ট্রির যদি প্রয়োজন হয় আর December 31, 2022
দ্য কোম্পানি ডাজ নট ইউজ অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন অ্যাকাউন্ট। তো প্রথম লাইনে বলছে যদি সম্পত্তির অবলোপন, সরি ইম্পায়ারমেন্ট মানে বিকল, সম্পত্তি বিকল জনিত কোনো যদি তোমার জাবেদার প্রয়োজন হয় তাহলে সেইটা তুমি রেকর্ড করো। আর এই কোম্পানি কি করে না, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন অ্যাকাউন্টটা কি করে না, ইউজ করে না। তো আমরাও তো কিন্তু করি না কখনো, আমরা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট করি, কখনো কিন্তু অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন নামে ক্রেডিট করি না। যেমন আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করি, কিন্তু অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুমুলেটেড আনি না। তো সেটা বলছে যে এটা ইউজ করে না। তো আমরা ওইটা করি না, ওটা বললেও বললেও কিছু না, না বললেও কিছু না। এখন প্রথম কথা হচ্ছে আমার ইম্পায়ারমেন্ট জনিত কারণে যদি থাকে সেটার জন্য জাবেদা দিতে বলছে। আর ইম্পায়ারমেন্ট জনিত স্বাভাবিকভাবে আমার লস হয়, ইম্পায়ারমেন্ট জনিত স্বাভাবিকভাবে আমার লস হয়, সেটা লস বা লাভ আসলে ডিপেন্ড করে আমাদের দুইটা ভ্যালুর উপর, ক্যারিং ভ্যালু এবং ফেয়ার ভ্যালুর উপর। হলো ইম্পায়ারমেন্ট জনিত লাভ লস কিসের উপর ডিপেন্ড করে? ক্যারিং ভ্যালু ক্যারিং এবং ভ্যালুর ফেয়ার ফেয়ার। ভ্যালু। ক্যারিং ভ্যালু যদি আমার মানে ক্যারিং ভ্যালু বহনকৃত মূল্য, আর ফেয়ার ভ্যালু মানে বাজার মূল্য। তো বাজার মূল্য যদি আমার বেশি হয় তাহলে আমার কখনো ক্ষতি হয় না বা লস হয় না, কিন্তু বাজার মূল্য কম হলে লস হয়। তাই আমার ক্যারিং ভ্যালু ছিল 43 লাখ টাকা, আর দেখো আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া আছে 32 লাখ, তাহলে অবশ্যই ফেয়ার ভ্যালু কম আছে, কম আছে না? হ্যাঁ। তাহলে অবশ্যই লস হয়েছে। তাই আমরা প্রথমে বের করে নিচ্ছি ক্যালকুলেশন অফ লস অন ইম্পায়ারমেন্ট, ক্যারিং ভ্যালু থেকে ফেয়ার ভ্যালু বাদ দিলাম, বাদ দিলে 11 লাখ থাকে, এটা আমাদের লস। এই লসটা বের করে লসটা রেকর্ড করে দিচ্ছি, দেখো এ নাম্বারে লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট আর কপিরাইট ক্রেডিট। আমাদের নিয়ম লেখা ছিল কিন্তু, যে লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, সেই হিসেবে আমরা লিখছি। হ্যাঁ। বি নাম্বার বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফর 2023 রিলেটেড টু দ্য কপিরাইট। কপিরাইটের সাথে যদি কোনো অ্যামোর্টাইজেশনের রিলেশন থাকে তাহলে সেই অনুযায়ী তোমাকে এটা রেকর্ড করতে বলছে। তাহলে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর আমরা জানি কপিরাইট ক্রেডিট, টাকাটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে। আচ্ছা দেখো, আমাদের স্বাভাবিকভাবে আমাদের বইতে জিনিসটা অবশ্য ভুল আছে, টাকাটা ফেয়ার ভ্যালুর উপর কাটছে কিন্তু না। আমাদের অ্যামোর্টাইজেশনটা কাটি আমরা কি কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা ইউজফুল লাইফ, সে একই কথা, কস্ট অঙ্কে থাকে না। তো আমাদের এই অঙ্কে কয়েকটা বিষয় আছে, দেখো কস্ট আছে, ক্যারিং ভ্যালু আছে, তারপরে তোমার ফেয়ার ভ্যালু আছে, তিনটা আছে। ফেয়ার ভ্যালুর উপর অবলোপন হয় না, বাদ দিলাম। এবার হচ্ছে কস্ট এবং হচ্ছে ক্যারিং ভ্যালু, এই দুটো খেয়াল করতে হবে। যদি মনে রাখবা অঙ্কে যদি কস্ট এবং ক্যারিং ভ্যালু থাকে তাহলে ক্যারিং ভ্যালুর উপর অবলোপনটা কাটতে হয়, ক্যারিং ভ্যালু সচরাচর অঙ্কে থাকে না, স্বাভাবিকভাবে ক্যারিং ভ্যালু ম্যাক্সিমাম অঙ্কে থাকে না। তো যদি ক্যারিং ভ্যালু থাকে তাহলে ক্যারিং ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ দিলে আমরা অবলোপন পাবো, কিন্তু সেই মেইন তথ্য হচ্ছে কস্ট যদি অঙ্কে থাকে তাহলে কস্ট এর উপর অবলোপন কাটতে হয়, কিন্তু কস্ট আর ক্যারিং ভ্যালু থাকলে শুধু ক্যারিং ভ্যালুর উপর দিয়ে অবলোপন কাটবো। কথা কি বুঝছো নাকি বুঝোনি? মানে আমার ক্যারিং ভ্যালু হুম। ম্যাক্সিমাম অঙ্কে থাকে না, সব অঙ্কেই কস্ট প্রাইস থাকে। যদি কোনো অঙ্কে ক্যারিং ভ্যালু থাকে তাহলে কস্টের জায়গায় ক্যারিং ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ দিয়ে আমাদের অবলোপন বের করতে হবে। ঠিক আছে? হুম। কারণ কি জানো? কারণ হচ্ছে আমার কস্ট মানে ক্রয় মূল্য, আর ওই সম্পদ বিভিন্ন হয়তো ক্যারিং ভ্যালুটা বোঝায় কি, ওই সম্পদ ব্যবহার করার পরে লাস্ট এসে যে মূল্যটা থাকে ওইটাকে ক্যারিং ভ্যালু বলা হয়। দেখা গেল আমি 80,60,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আসলে তো এটার উপর অবলোপন হইতে হইতে ক্যারিং ভ্যালু দাঁড়াইছে হচ্ছে 43 লাখ টাকা। এবং ওই যে নিচেও বলে দিছে, দেখো অ্যাজুমিং দ্যাট সাহারা কোম্পানি উইল কন্টিনিউ টু ইউজ দিস কপিরাইট, এটা ভবিষ্যতেও তারা আরো কি করতে মানে কন্টিনিউ করতে চাইছে, তার মানে কি অবশ্যই আগে থেকে ব্যবহার করিছে আর এখন থেকে আবার ভবিষ্যৎ পর্যন্ত তারা কন্টিনিউ করতে চাচ্ছে। ঠিক আছে? হুম। এই কারণে হচ্ছে এখন কস্ট ক্যারিং ভ্যালুটাই আমাদের এইখান থেকে কস্ট প্রাইস শুরু হবে। তাই এখানে দেখো লেখা হয়েছে বি নাম্বারে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট কপিরাইট ক্রেডিট 43 লাখকে 10 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, কিন্তু কস্টকে দেওয়া হয় নাই। বোঝা গেছে? হ্যাঁ। এবার আসো সি নাম্বার, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য কপিরাইট ইজ অ্যাড অফ ডিসেম্বর 31, 2023 ইজ টাকা 34 লাখ।
সালে 31 ডিসেম্বর এসে ফেয়ার ভ্যালু বাজার মূল্য সম্পদের দাঁড়াইছে 34 লাখ টাকা। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ইফ এনি নেসেসারি টু রেকর্ড ইন দ্য ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু। জাবেদা দেখাও যদি প্রয়োজন হয়, নেসেসারি টু রেকর্ড দ্য ইনক্রিজ, এই যে বাজার মূল্যটা বৃদ্ধি পাইছে এইতে যদি কোনো জাবেদা রেকর্ডের প্রয়োজন হয় তাহলে সেটা তুমি দেখাও। তো আসলে জাবেদা রেকর্ডের প্রয়োজন আছে কিনা এটা বুঝতে হবে। অঙ্কে আমার ফেয়ার ভ্যালুটা কোন কাজে লাগছে এই অঙ্কের মধ্যে বলো তো। ফেয়ার ভ্যালুটা কোন কাজে লাগছে আমাদের? যখন আমরা কি প্রথমে লস বের করছি না সেই ক্ষেত্রে লাগছে না? হ্যাঁ, আর তো লাগেনি। আর কোথাও কোনো কাজে লাগে নাই। তাহলে কথাটা হচ্ছে এইটাই যে ফেয়ার ভ্যালু বাড়ছে, ফেয়ার ভ্যালু বৃদ্ধি পাইছে, তাহলে ফেয়ার ভ্যালুর ব্যবহার হচ্ছে ওই লাভ লস বা লস নির্ণয় আর কি আমাদের। তো দেখো, ফেয়ার ভ্যালু আমাদের 34 লাখ, আগে ছিল 32 লাখ, এখন হচ্ছে 34 লাখ। তো আমার ফেয়ার ভ্যালুটা লস নির্ণয় করতে লাগছে, তো ওই লস নির্ণয় করতে তো ফেয়ার ভ্যালু শুধু লাগে না, লাগে ক্যারিং ভ্যালু এবং ফেয়ার ভ্যালু উভয়কে লাগে, তাই না? হ্যাঁ। এখন কথা হচ্ছে ক্যারিং ভ্যালু 43 লাখ ছিল, ওই টাকার উপর তো অলরেডি আমরা একটা অবলোপন নির্ণয় করে ফেলাইছি, মানে লসটা নির্ণয় করে ফেলাইছি। তো আমাদের নতুন করে ফেয়ার ভ্যালু চেঞ্জ হয়েছে, ক্যারিং ভ্যালু কি চেঞ্জ হয়েছে? না, হয়নি। না। তার মানে মনে রাখতে হবে যে আমাদের যদি লস নির্ণয় যে দুইটা আইটেম আছে দুইটাকেই পরিবর্তন হতে হবে, যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে নতুন ভাবে লসের সৃষ্টি হবে। তা না হলে যে ক্যারিং ভ্যালুর উপর একবার লস নির্ণয় করা হয়ে গেছে ওইটার উপর আর লস নির্ণয় করা যাবে না। ওইটা যেহেতু আমাদের ক্যারিং ফেয়ার ভ্যালু 32 হলে 34 আসছে, কোনো সমস্যা না। কিন্তু আমার তো ক্যারিং ভ্যালুর উপর তো প্রথম অবস্থায় আমার 11 লাখ টাকা নির্ণয় করা হয়েই গেছে। সুতরাং এখানে আমাদের এটার উপর আর কোনো কি নির্ণয় করা যাবে না, লস নির্ণয় করা যাবে না। লস নির্ণয় করা যেত যদি 32 লাখ 34 লাখ ফেয়ার ভ্যালু বলছে, ওখানে যদি বলতো ক্যারিং ভ্যালু এখন 40 লাখ বা অন্য আদার্স কিছু বলে দিত, তাহলে নতুন করে আমরা লস সৃষ্টি করতে পারতাম। বুঝতে পারছেন? হ্যাঁ, এর জন্য কোনো এন্ট্রি হবে না এটা? না, এটার জন্য কোনো এন্ট্রি নাই, তাই নো এন্ট্রি ইজ নেসেসারি ফর এনি ইম্পায়ারমেন্ট লস। এখানে কোনো লসের জন্য আমাদের করার প্রয়োজন নাই, ঠিক আছে? এটুকু লিখলে যথেষ্ট। বইতে অনেক কিছু লেখছে, অত কিছু লেখার দরকার নেই। জি ভাই। ওকে, আর কি করাবো অঙ্ক? ভাই, যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে শোনান। তুমি কমার্স কলেজ না? না ভাই। হুম। হ্যাঁ, পরীক্ষার্থীগণ আর কি অঙ্ক করাবো? ভাই পাঠ্য বলতিছে না। আচ্ছা, 2 মিনিটই আর একটা অঙ্ক সেরে দিচ্ছি। 2 মিনিট, এটা দেখো B10, মাত্র 2 মিনিটের একটা অঙ্ক দিয়ে সেরে দিচ্ছি। B10 বের করো সবাই। না, তোমাদের নতুন বইতে এটা B10 হবে না, নতুন বইতে এটা B9। পেজ নাম্বার হচ্ছে 1441 পেজ। পাইছে সবাই? ভাই, কয় নাম্বার? B9? হ্যাঁ, পাইছি। ছোট একটা অঙ্ক দেখো। অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেট উইথ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 30 ইয়ার্স, একটা অস্পর্শনীয় সম্পদ যার আয়ুষ্কাল ছিল 30 বছর, ওয়াজ অ্যাকোয়ার্ড অন জানুয়ারি 1, 2013। 13 সালের জানুয়ারি মাসের 1 তারিখে অর্জন করা হয়েছে ফর টাকা 4,50,000, 4,50,000 টাকা দিয়ে। অন জানুয়ারি 1, 2023, 2023 সালে এসে এ রিভিউ ওয়াজ মেড অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তা দেখো তুমি সম্পদটা পাইছিলে, কি সম্পদ নাম উল্লেখ নাই, দ্যাট অস্পর্শনীয় সম্পদ 2013 সালের জানুয়ারিতে পাইছিল 4,50,000 টাকা দিয়ে। 10 বছর পরে এসে, মানে 10 বছর কেন বললাম, 13 সালে অর্জন করছো, জানুয়ারি 1, 2023, 2023 সালে জানুয়ারিতে এসে রিভিউ ওয়াজ মেড, একটা রিভিউ তৈরি করা হয় সব ইনট্যাঞ্জিবল অ্যাসেট অ্যান্ড দেয়ার এক্সপেক্টেড সার্ভিস লাইফ। মানে তুমি 10 বছর ব্যবহার করার পরে এসে দেখতে চাচ্ছ যে আসলে এই যে 10 বছর ব্যবহার করছি, আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা, বা আমাদের যে ছিল 30 বছর ছিল, আমরা আরো 20 বছর ব্যবহার করতে পারবো কিনা। এইটা তাদের সার্ভিস নিয়ে তারা একটা রিভিউ জানাইছে আর কি।
এবার সেইখান থেকে তারা বলছে অ্যান্ড ইট ওয়াজ ডিটারমাইন, এটা নির্ণয় করা হয়েছিল দ্যাট দিস অ্যাসেট হ্যাড অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 30 more year ফ্রম দ্য ডেট অফ দ্য রিভিউ। যে তারিখ থেকে তারা রিভিউ করছে ওই তারিখ থেকে তারা আরো 30 বছরের বেশি ব্যবহার করতে পারবে। তাহলে দেখো 30 বছর ছিল প্রথমে 13 সালের জানুয়ারির 1 তারিখে, তুমি 10 বছর অলরেডি ব্যবহার করছো। ব্যবহার করার পরে ওইখান থেকেই তুমি আবার বলতেছো যে না এইখান থেকে আরো 30 বছর ব্যবহার করা যাবে। তার মানে তোমার 2013 সালেও আয়ুষ্কাল ছিল 30, আবার 23 সালে এসেও আয়ুষ্কাল কত? 30। 30। ওকে। আচ্ছা, এবার বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যামোর্টাইজেশন ফর দিস ইনট্যাঞ্জিবল ইন 2023? 2023 সালে এসে এই অবলোপনটুকু কত হবে এই সম্পদের উপর? তাহলে দেখো, আমার কথা হচ্ছে অবলোপন বের করতে গেলে আমাদের দরকার হচ্ছে টোটাল কস্ট আর ইউজফুল লাইফ, তাই না? তাহলে আমাদের ইউজফুল লাইফ 30 আমরা বুঝতে পারতেছি, কিন্তু টোটাল কস্টটা আমাদের একটু বুঝতে হবে। কারণ তুমি যে সম্পদটা 2013 সালে কিনেছো, কস্ট ছিল 4,50,000। 10 বছর পরে এসে তো তোমার ওইটার কস্ট তো অত থাকবে না, 4,50,000 কি থাকবে? কারণ আমার কিন্তু অবলোপন 23 সালের চাইছে। কোন সালের চাইছে? 23 সালের। 23 সালের চাইছে। আচ্ছা, তো দেখো তাহলে 23 সালের কস্ট কত আমার সেটা জানতে হবে না? তাহলে হুম। 23 সালের কস্ট জানতে গেলে আমার 10 বছর ব্যবহার করার পরে ওই সম্পদের মূল্য কত সেটা আমাকে জানতে হবে। তা প্রথমে দেখো ক্যালকুলেশন অফ অ্যামোর্টাইজেশন পার ইয়ার, প্রতি বছরের অবলোপনটা আমরা বের করছি। সলিউশন দেখো, অ্যামোর্টাইজেশন পার ইয়ার 4,50,000-কে প্রথমে 30 দ্বারা ভাগ দিছি, দিলে প্রতি বছরের জন্য অবলোপন আমার হয়েছে কত টাকা? 15,000 টাকা। 15,000। এবার এইভাবে আমি 10 বছর ব্যবহার করছি, 13 সালে কিনে 23 সালে আগ পর্যন্ত 10 বছর ব্যবহার করছি। তাহলে 10 বছরে আসে 1,50,000 টাকা। হুম। 10 বছরে আসে কত? 1,50,000 টাকা। 1.5 লাখ। তাহলে আমার 13 সালে কিনে 1,50,000 টাকা অলরেডি অবসর হয়েছে, তাহলে 2023 সালের শুরুতে এসে আমার কাছে কস্ট কত থাকবে, অবশিষ্ট কস্ট কত থাকবে? এই যে 4,50,000 থেকে 1,50,000 বাদ দেবো, বাদ দিলে কত থাকে? 3 লাখ তিন থাকে না? লাখ টাকা এই পর্যন্ত কি বোঝা গেছে? হুম। তাহলে আমার 2013 সালের, সরি 2022-23 সালের আমার জন্য কস্ট হচ্ছে 3 লাখ টাকা, আমরা বের করে ফেলাইছি। এবার আমাদের আয়ুষ্কাল 30 দ্বারা ভাগ দিলে 23 সালের জন্য অবলোপন হচ্ছে 10,000 টাকা। এইটুকু, এছাড়া আর কোনো ঝামেলা নেই। বইতে অনেক কিছু করছে, অত কিছু আমাদের প্রয়োজন নাই। আমার 10,000 টাকা মিলে গেছে। তো এইটুকু নিয়ে কোনো কথা আছে না? দেখেন, ঠিক আছে। হ্যাঁ ভাই। ওকে, তাহলে